হাম একটা আমাদের দেশে সবসময়ই হামের রোগী থাকে এবং সাধারণত এটার যে বিস্তার এটা অত বেশি আমাদের যেটা হয় যে খুব এখন যেমন হচ্ছে আলোড়ন সৃষ্টিকারী এরকম হয় না, মাঝে মধ্যে আমরা দুই একটা পাই, কিন্তু সেটার সংখ্যা কিন্তু অনেক কম। এখন আমরা যেটা দেখছি, আমি লক্ষ্য করছি যে এই মিড আমাদের মার্চ এর পর থেকেই আমরা লক্ষ্য করলাম যে হাসপাতালে বা আমাদের চেম্বারেও হামের রুগী অনেক বেড়ে গেছে। এখন আমরা গতানুগতিকভাবে একটা জিনিস জানতাম যে ৯ মাসের আগে সাধারণত হাম হয় না, এই জন্যে হামের টিকাটা ৯ মাসে দেওয়া হয়। সেটার যুক্তিটা কি, যে ৯ মাস পর্যন্ত শিশুদের শরীরে একটা হামের প্রতিরোধ মায়ের শরীর থেকে আসে এবং সেখানে একটা অ্যান্টিবডি থাকে, যার জন্যে হামের যে ভাইরাসটা এটা শরীরে ঢুকে কোনো রোগের সৃষ্টি করে না। এই হিসাবেই কিন্তু হামের টিকাটা ৯ মাসে দেওয়ার কথা, এবং এটা আমাদের ইপিআই প্রোগ্রামে ৯ মাসে হামের টিকা দেওয়াটা আছে এবং চলছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে অল্প বয়সে শিশুদেরও হাম হচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? সেটার মধ্যে হচ্ছে যে এই যে ৯ মাস ধরে হয় না, এটার জন্য একটা সে ইনার্ট বা হার্ড একটা ইমিউনিটি, যেটাকে বলে ভিতর থেকে সেই ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মাচ্ছে, এটার অভাব ঘাটতি। এটার অভাব দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে মায়ের থেকেও সে নিয়ে আসতে পারছে না, অথবা পরিবেশে। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি যে যখন সারা বাংলাদেশে যদি চিকেন পক্সের রুগী না থাকে, তাহলে আমাদের আর টিকা দেওয়ার দরকার হবে না, কারণ সেটা আসবে কোত্থেকে? সেটাকে বলি আমরা হার্ড ইমিউনিটি। মানে এটাতে আমাদের সবাই কোনো না কোনোভাবে ইমিউনিটি পেয়ে গেছি। ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। তাহলে এই হামেরও আমরা যেহেতু দীর্ঘদিন ধরে সঠিকভাবে হামের আমরা টিকা দিচ্ছি, তাহলে আমাদের হামের যে বিস্তার এটা কমে গেছে, এবং এই যে প্যাসিভলি সে মায়ের থেকে এবং পরিবেশ থেকে সে একটা প্রতিরোধ পাচ্ছিল কোনো কারণে। এখন এখানে বিভিন্ন ব্যাখ্যা আছে। কেউ বলছে যে করোনার সময় থেকে এটা হচ্ছে যে হামের টিকাটা দেওয়া কমে গেছে কিছুটা। আরেকটা হচ্ছে যে নিউ ভাইরাল সার্স হয় অনেক সময় মিউটেশন হয়ে, যেটা আমেরিকাতেও নাকি এরকম একটা সার্স হচ্ছে। আর দ্বিতীয়ত আরও কিছু ফ্যাক্টর এখানে অবশ্যই হচ্ছে, কারা ভালনারেবল হচ্ছে। ভালনারেবল আমি এতটা বললাম যে অল্প বয়সে কেন হচ্ছে, আগে হতো না কেন, সেইটার ব্যাখ্যা হচ্ছে এটা। এখন কাদের বেশি হচ্ছে? বেশির মধ্যে অবশ্যই আমরা প্রথমেই বলি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে যারা অপুষ্টি, তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সহজেই তারা আক্রান্ত হয়ে যেতে পারে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যে সমস্ত শিশুরা হ্যাঁ যে পায় নাই, মনে করেন যে অনেক ধরনের রোগ ইমিউনো সাপ্রেসিভ মেডিসিন পায়, ঠিক আছে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ পায় বা দীর্ঘমেয়াদী কোনো চিকিৎসা পায়, যেগুলা সাইড ইফেক্ট হচ্ছে ইমিউনো সাপ্রেশন। মানে ক্যান্সারের থেরাপি পায়, অথবা ভাইরাসের থেরাপি পায়, অথবা স্টেরয়েড পায়, তারা একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ হচ্ছে যে বাসায় এই ধরনের রুগী হয়তো কেউ হয়েছে, তারকে আইসোলেশন করা হয় নাই, তার পাশে একটা ছোট বাচ্চা আছে, যেহেতু তার ইমিউনিটিটা এখন ওই লেভেলে আমরা পাচ্ছি না, এটা খুব ছোঁয়াচে লোক। এটার একটা বড় জিনিস হচ্ছে ইট ইজ ভেরি কন্টাজিয়াস। আমরা সংক্রামক বলছি এই জন্যে, খুব ছোঁয়াছুঁই। সব রোগ তো ছোঁয়াছুঁই না, যেমন চিকেন পক্স খুব ছোঁয়াছুঁই, এইটা খুব ছোঁয়াছুঁই। এটা পাশাপাশি থাকলেই হবে, কিন্তু আমাদের যেহেতু আইসোলেশনের ফ্যাসিলিটিসটা বা জনসচেতনতা কম, সেই জন্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। আচ্ছা, কি কি লক্ষণ নিয়ে আসছে? লক্ষণ এটা আমরা প্রথম কথা হচ্ছে যে রুগীর জ্বর থাকে, প্রথমে জ্বর দিয়ে শুরু হয়, দেখা যাচ্ছে হাই ফিভার, হ্যাঁ, জ্বর কমছে না। দ্বিতীয় হচ্ছে যে তার চোখে মনে হচ্ছে যে কনজাংটিভাইটিসের মতো, চোখ উঠার মতো, কিন্তু অত পিচুটি হয় না, কিন্তু চোখটা লালচে একটা কনজাংটিভাইটিস। নাক দিয়ে পানি পড়া, এটাকে আমরা বলি করিজা। হালকা কাশি। তাহলে জ্বরের সাথে প্রথমে কি হবে? কফ, করিজা, কনজাংটিভাইটিস আর ফিভার, এবং ফিভারটা সাধারণত অনেক হাই থাকে। এরপরে কিন্তু র্যাশ হয়, হামের র্যাশ যেটাকে বলি আমরা, সেই র্যাশটারও একটা টিপিক্যাল প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে যেটা সাধারণত জ্বরের 4 থেকে 5 দিন পরে এরকম র্যাশটা আসতে পারে, হ্যাঁ, এবং
এর আগে যদি আমরা সাসপেক্ট করি যে এরকম হতে পারে, তখন একটা আমাদের ডাক্তারি ভাষায় আছে কপ্লিক স্পট, এটা মুখের ভিতরে সেকেন্ড মোলার টিথের অপোজিটে যে মিউকাস মেমব্রেন আছে ওখানে একটি স্পট দেখা যায়, এটা একটু ক্রিটিক্যাল। বাট আমরা অ্যাজ এ হোল আমরা যদি দেখি একটা বাচ্চা খুব জ্বর এবং তার সাথে তার একটু কাশি আছে, অথবা চোখটা একটু মানে মনে হচ্ছে কনজাংটিভাইটিস এবং কাশি হচ্ছে, নাকে পানি পড়ছে, ফিভার, কফ, করিজা, কনজাংটিভাইটিস, দিস 3-4 ইনিশিয়ালি সবগুলাই থাকতে হবে তা না, সাসপেক্টেড। এখন যেমন হচ্ছে এর মধ্যে জ্বরের সাথে যদি এই তিনটার একটাও থাকে তাহলেও আমাদের সাসপেক্ট করতে হবে যে ওর হয়তো 2-3 দিন পরে বা 4 দিন 5 দিন পরে ওর র্যাশ হবে। হ্যাঁ, সেই র্যাশটা সাধারণত উপরের থেকে শুরু হয়, এটাকে বলে কেফালোকডাল, মানে কানের পিছন থেকে র্যাশটা সরিয়ে মুখে দিয়ে তা আস্তে আস্তে সারা ছড়িয়ে এটা কিন্তু ঘা হবে না, এটাকে বলে ম্যাকুলো প্যাপুলার র্যাশ, মানে খুব ছোট ছোট দানা দানা, লালচে দানা, আমাদের গ্রাম দেশে অনেক বলে লুন্তি, তাই না? এটা মিজেলস বা লুন্তি, লাল লাল আস্তে আস্তে গুরুশি ফুসকুড়ির মতো, মানে ছোট 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 দানা একটা আর একটার সাথে মিশে যায়, ঠিক আছে? এটা কয়দিন থাকে, এইটা উঠার পরে আস্তে আস্তে কিন্তু জ্বরটা কমে যায়। ইউজুয়ালি দেখা গেল যে আমরা এইভাবে হিস্ট্রি নেই যে ওর জ্বরটা কমলো কবে, স্যার ও 3-4 দিন জ্বর, একটা র্যাশ হইলো, র্যাশ হওয়ার পরে জ্বরটা কমে গেছে কিন্তু র্যাশটা রয়ে গেছে, সাথে হয়তো কাশি, নাকে পানি, চোখের এটা হয়তো থেকে গেল। তারপরে কি হয়, আস্তে আস্তে অনেকের অটোমেটিক্যালি এটা ভালোর দিকে যায়, অনেকের খারাপের দিকে যায়। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আমি তো আগে মৃত্যুর কথা এরকম করে শুনিনি, তাহলে আমি এখন মৃত্যু কেন হচ্ছে? যে কোনো রোগের আমরা একটা অধ্যায় থাকে কমপ্লিকেশান বা জটিলতা, এবং সেখানে থাকে রিস্ক ফ্যাক্টর, তাই না? তাই এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি তাহলে নাম্বার যেহেতু বেশি, কমপ্লিকেশান বেশি। কমপ্লিকেশান কি, প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে নিউমোনিয়া। হ্যাঁ, এবং সেই নিউমোনিয়ারও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন আপনি হয়তো বলছেন যে হার্ট ডিজিজ যাদের থাকে তাদের নিউমোনিয়া বেশি হয়, সাথে কমপ্লিকেশান অফ মিজেলস হিসাবেও নিউমোনিয়া, তাহলে এখানে যার ডবল ফ্যাক্টর আছে তার ক্ষেত্রে বেশি হচ্ছে। এবং যারা অপুষ্টিতে ভুগছে তারা তো ভালনারেবল, এই মিজেলস কী করে, ইটসেলফ আবার ইমিউনিটি কমায় দেয়, আর আগের থেকে তার ইমিউনিটি কম আছে, তাহলে কি হচ্ছে, সে জটিলতাটা কি, প্রথম হচ্ছে কমপ্লিকেশান বা জটিলতা হচ্ছে নিউমোনিয়া, 2 নাম্বার কথা হচ্ছে ডায়রিয়া, 3 নাম্বার কথা হচ্ছে এনকেফালাইটিস, বলে ব্রেনে চলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে সহসা আমাদের জটিলতা। আর দীর্ঘমেয়াদী কিছু জটিলতা আছে, পরবর্তীতে ব্রেনের প্রতিবন্ধী অমুক তমুক, এগুলো পরে হয়, কিন্তু ইমিডিয়েট যে মৃত্যু হচ্ছে তার বেশিরভাগ কারণই হচ্ছে আমাদের এই নিউমোনিয়াটা হঠাৎ করেই হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা ভাইরাস ইটসেলফ নিউমোনিয়া করতে পারে এবং এর সাথে ব্যাকটেরিয়াও ঢুকে যেতে পারে, কারণ হচ্ছে যেখানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আর বর্তমান সময়ে আপনি যেটা বলছেন, আগে 9 মাস এর পরে যে কথার কথা ইউজুয়ালি যেটা হইতো যে 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা হলো, এখন তো বাচ্চা যত ছোট বাচ্চা তাদের কিন্তু কমপ্লিকেশান হওয়ার চান্স বেশি এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং তাদের মৃত্যুর হারও বেশি। আমাদের দেশে যেমন দেখেছেন যে শিশু মৃত্যুর হারের মধ্যে 1 বছরের নিচেই তো বেশি মৃত্যু, তাহলে 1 বছরের নিচের শিশুরা যেহেতু আক্রান্ত হচ্ছে সেই জন্যে তাদের ভিতরে জটিলতাটা আরও বেশি হচ্ছে। আর একটা বাচ্চা যদি আজকে আপনি ইনিশিয়ালি যদি ডায়াগনোসিস না করতে পারেন, ঠিক আছে, মনে করেন 4 দিন জ্বর নিয়ে আসলো, সে কিন্তু ওই র্যাশ ওঠার আগের থেকেই কিন্তু সে রোগটা ছড়াচ্ছে এবং র্যাশ ওঠার 4 দিন পর পর্যন্ত সে এই রোগটা ছড়াচ্ছে। তাহলে ওই প্রথম যে মানে জ্বর আসছে তখন যদি আমার সাসপিশন না হয়, আপনি হয়তো র্যাশ ওঠার পরে যদি ডায়াগনোসিস করেন, অলরেডি কিন্তু সে এর মধ্যে সে কী করছে, এই যে তার মুখের যে আমরা কথা বলছি এখান দিয়েও কিন্তু ভাইরাস বেরোচ্ছে, তারপরে একটা হাসি দিচ্ছে, কাশি দিচ্ছে, ড্রপলেট বলে এটাকে, ড্রপলেট ইনফেকশান, মানে এই মুখ দিয়ে বেরোচ্ছে, নাক দিয়ে বেরোচ্ছে, বাতাসে ছড়ায় যাচ্ছে, পাশাপাশি যে থাকছে। এখন একটা বাচ্চা মনে করেন তার জ্বর হয়েছে, আমরা তো কেউ জানি না, 4 দিন 5 দিনের মাথায় র্যাশ উঠলে তখন তাকে ও কিন্তু 4 দিনের মধ্যে অলরেডি কাউকে না কাউকে ইনফেক্টেড করে ফেলছে। হসপিটালেও এই ধরনের ঘটনাটা, যেহেতু আমাদের এতদিন আমরা এত ব্যাপকভাবে চিন্তা করি নাই, এই জন্যে কিন্তু এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, যেটা ইনিশিয়ালি হয়তো যে হসপিটালে ভর্তি হয়েছে উইথ অনলি ফিভার, বাট দেন অ্যাপিয়ার্ড অ্যাজ র্যাশ,
এবং ডায়াগনোসিস মিজেলস, তাহলে ও তো অলরেডি এর কয়েকদিনের মধ্যে আশেপাশে কাউকে না কাউকে অ্যাফেক্ট করে ফেলছে, যেহেতু বেশ কন্টাজিয়াস। চিকিৎসাটা বেশিরভাগই সাপোর্টিভ, মানে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। যে কোনো রোগের আমরা প্রথম সাপোর্ট দেই যেটা সে জ্বর নিয়ে আসছে, তাই না? তাহলে জ্বরটা কমানোর একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। 2 নম্বর কথা, অসুস্থ হইলেই ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, মানে সেখানে সে পর্যাপ্ত সে শরীরে তার খাদ্য এবং পুষ্টি যদি না যায় তাহলে সে খাদ্য পুষ্টি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি রোগ কোনো অন্য কোনো সিমটম নাও থাকে তাহলে এই 2টা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে। থার্ড হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সাপ্লিমেন্ট দিতে হবে। এটা কিন্তু মিজেলসের অনবদ্য একটা চিকিৎসা, তা না হলে কী হবে, এটা ভিটামিন এটা সাপ্রেস করে চোখে রাতকানা রোগ হয়ে যাবে, এটা একটা কমপ্লিকেশান। আর একটা কমপ্লিকেশান কি, কান পেকে যায়, ঠিক আছে, এগুলো হতে পারে। তাই এগুলোর জন্য রুগী ইমিডিয়েট মারা যায় না। ইমিডিয়েট যেটা মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বলছি যে নিউমোনিয়া এবং ডায়রিয়া। তাহলে সেই ক্ষেত্রে আমরা নিউমোনিয়া হচ্ছে কি না সেটা আমাদেরকে বুঝতে হবে। যদি হাই ফিভার থাকে তার জন্যে আমাদের পারতপক্ষে একটু এক্স রে করেও দেখা ভালো যে নিউমোনিয়া হয়ে গেল কি না। যদি হাই ফিভার হয়, আমরা সবাইকে অ্যান্টিবায়োটিক না দিলেও আমার মনে হয় এই মুহূর্তে আমরা বলছি যে সন্দেহ থাকলে অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে নিউমোনিয়া প্রতিরোধের জন্যে। আর ভিটামিন এ ক্যাপসুল 6 মাসের আগ পর্যন্ত 50,000 আজকে এবং পরের দিন, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 1 লাখ ভিটামিন ডি আজকে প্রথম দিন এবং দ্বিতীয় দিন, ঠিক আছে। এবং 1 বছরের পরে 2 লাখ প্রথম দিন দ্বিতীয় দিন, 2টা দিন দিতেই হবে। এরপরে যদি কারো আরও বেশি সমস্যা থাকে তাহলে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পর আরেকটা ডোজ দিতে হবে। এটা হচ্ছে নর্মাল চিকিৎসা। এখন ইন্ডিভিজুয়াল পেশেন্ট যে ধরনের কমপ্লিকেশান সে ডেভেলপ করছে সেই কমপ্লিকেশান, যেমন আমাদের বেশিরভাগ দেখতেছি আমরা নিউমোনিয়ার কমপ্লিকেশান হচ্ছে। তাহলে নিউমোনিয়া থেকে হঠাৎ করে অক্সিজেন তার স্যাচুরেশান কমে যাচ্ছে। এখন অক্সিজেন স্যাচুরেশান যদি কমে যায়, আমরা প্রথমে নাকে নল দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি, সেটাতে কাভার না হলে ভেন্টিলেশান বা আদার যে সমস্ত সাপোর্ট, আইসিইউ সাপোর্ট, এগুলো পর্যাপ্ত না হলে তো সেখানে যে কোনো সময় শিশু মৃত্যুর যে মেন কারণ বাংলাদেশে তো আপনারা জানেন ডায়রিয়া এবং নিউমোনিয়া। এবং ডায়রিয়াটাও যদি আমরা এখানে যদি একটা কোমরবিডিটি, কিন্তু এটার ডায়রিয়াটাও যদি এডুকেট ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স না হয় তাহলে হাইপোভলিউমিয়া, শক অ্যান্ড আলটিমেটলি ডেথ হতে পারে। এখন যাদের হয় নাই বাড়ি থেকে বাচ্চারা সাবধানতা কিভাবে অবলম্বন? আমি বলছি এই মুহূর্তে আমার মনে হয় যে যারা লেস দ্যান 5 ইয়ার্স বাচ্চা আছে তাদের কোনো জনপরিসরে বের না করাই ভালো, ঠিক আছে। কারণ ওই যে বললাম যে একটা বাচ্চা জ্বর নিয়ে আসছে স্কুলে, ওর হাম হয় নাই বলতেছে, কিন্তু ওর যে হাম না এটা ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট কাজ, স্টার্টিং উইথ ফিভার, তাই না। একটু ঠান্ডা কাশি আমাদের দেশে এটা তো কেউ মালুম করি না। তাহলে এটা একটা ব্যাপার যে আমরা কিছুদিন হয়তো 5 বছরের নিচে শিশুদেরকে এইভাবেই একটু আইসোলেশন করার মধ্যে থাকলাম, ঠিক আছে। আর বাসায় আইসোলেশন যদি কারো আমরা মনে হয় যে হাম হয়ে গেছে, তাহলে পাশাপাশি যেমন আমরা চিকেন পক্সের ব্যাপার বলো, ওরে এই ঘরে রাখেন না, ওকে আলাদা করে। করোনার সময় আমরা কি করতাম, যে বলতাম একটু ওকে একটু আলাদা জায়গায় রাখেন, আমরা একটু আলাদা থাকি। তারপরে আমরা পাশাপাশি একটু মাস্ক ব্যবহার করতে পারি। যাই হোক, বায়ু দূষণ যতটা সম্ভব আমাদের যদি প্রতিরোধ করা সম্ভব। আর ঘরে যে বাচ্চাটা আপনার অসুস্থ হয় নাই তাকে জনপরিসরে যাইতে না দেওয়া। আর 2 নম্বর কথা, যদি জ্বর হয় এবং আমি যা বললাম যে হাই ফিভার হচ্ছে, সাথে একটু কফ করিজা বা কনজাংটিভাইটিস হচ্ছে, তাহলে সাথে সাথেই এটাকে আপনার চিকিৎসকের সাথে মানে পরামর্শ করতে হবে হাসপাতালে বা ব্যক্তিগতভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে। চিকিৎসক আরও মেটিকুলাসলি দেখে বলতে পারবে ওর হাম হয়েছে কিনা। যদি আপনার পরিবারে একজনের হাম হয় তাহলে তাকে আরও যদি 2টা বাচ্চা থাকে তাহলে তাদেরকে একটু সেপারেট করে রাখার চেষ্টা করতে হবে। আপনি যখন বললেন যে সাসপেক্ট হতে পারে, র্যাশ ওঠার আগেই তার হাম, তো এক্ষেত্রে কোনো মেডিকেল পরীক্ষা আছে কিনা, ব্লাডের টেস্ট বা অন্য কিছু? পরীক্ষা আছে, কিন্তু পরীক্ষাটা আমরা মিজেলসের ক্ষেত্রে পরীক্ষাটাকে এত বেশি আমরা এমফ্যাসিস দেই না, ঠিক আছে। এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, হ্যাঁ, টেস্ট আছে, মিজেলস আইজিএম দেখা যায়। এখন আমরা যদি এটা বলি যে করতে হবে তাহলে কিন্তু আর একটা ধরনের আমাদের যে সীমাবদ্ধতা, এখানে পরীক্ষাটা এখানে খুব খুব জরুরি না। তারপরেও যেগুলো আনআইডেন্টিফাইড মনে হচ্ছে, কমপ্লেক্স হতে পারে, বা যে রুগীটা খুব সিভিয়ার হয়ে গেল, ম্যানেজ হচ্ছে না, পাশাপাশি তো তার অন্য রোগ হতে পারে, ডেঙ্গু হতে পারে, অন্য ভাইরাস হতে পারে, এটার সাথে র্যাশ, জ্বর হয়ে র্যাশ হইলো, তাই না, ডেঙ্গু হতে পারে, এটাও একটা ব্যাপার। তাহলে সেগুলো যদি আমাদের কনফিউশন ডাক্তারদের থাকে, আগে ডাক্তাররা দেখবে, ডাক্তাররা দেখার পরে যদি মনে করে যে টেস্ট করার দরকার,
অথবা রিসার্চ পারপাসে হয়তো আমাদের যে না এটা কোন ভাইরাস দিয়ে হচ্ছে, সত্যি সত্যি কি এটা হামের ভাইরাস না নতুন কোনো স্ট্রেন, সেটা এপিডেমিওলজিক্যাল সার্ভে, সেটা সরকারি পক্ষ থেকে বা যারা এই ধরনের রিসার্চের তারা পরীক্ষা করবে। পরীক্ষা খুব বেশি এসেনশিয়াল না, ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়, এই জন্য পরীক্ষা করার জন্য দৌড়ানোর খুব দরকার নাই। আচ্ছা, তাহলে বয়সের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে রিস্ক থাকলো কি তাহলে 0 থেকে 5 বছর পর্যন্ত? বেশিরভাগই আমাদের এই ধরনের শিশুরা আক্রান্ত সবচেয়ে বেশি হচ্ছে 0 to 1, মোর ভালনারেবল। আমি বলছি কারণ শিশুরা আমাদের দেখেন, আমি আবারও বলছি, ইনফ্যান্ট মর্টালিটি আমাদের যেটা আছে, ইনফ্যান্ট মর্টালিটি, আন্ডার 5 মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি, তাই না? ইনফ্যান্ট মর্টালিটি কিন্তু বেশি, কারণ সবসময়ই তারা তাদের নিজস্ব যে স্বকীয় যে ইমিউন সিস্টেম এটা কিন্তু কম ডেভেলপ করে। পাশাপাশি আমাদের যারা কি আছে, অপুষ্টি আছে, যারা অন্য কোনো রোগে আক্রান্ত, অন্য কোনো একটা চিকিৎসার মধ্যে আছে, এরা বেশি ভালনারেবল। অতএব তাদেরকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে এবং সবাইকেই আতঙ্কিত না, সতর্ক থাকতে হবে যে ঠিক আছে আমার বাচ্চাটা যদি এরকম কোনো লক্ষণ দেখি তাহলে আমরা একটু হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নিব এবং পাশাপাশি নিজেরাই একটু তার খাদ্য খাবার ঠিকমতো হচ্ছে কিনা, পানি খাওয়া ঠিকমতো হচ্ছে কিনা, জ্বরের রেসপন্সিংটা ঠিকমতো হচ্ছে কিনা, এবং পাশাপাশি দরকার হলে পাশের ঘরে তাকে রাখি, অন্য যদি ছোট বাচ্চা থাকে, কোলের বাচ্চা থাকে, তাকে নিয়ে আরেকজন একটু অন্যদিকে থাকি, তাহলে কিছুটা হলেও, এবং নিজেরা যারা আসি বাসায় যদি থাকে তাহলে মাস্ক ব্যবহার করি, আমরা যেমন রাউন্ডে মাস্ক ব্যবহার করলাম, এটাও কিছুটা পরিবেশকে কিছুটা হলেও মুক্ত রাখবে আশা করি।